আমাকে ছেড়ে দিন ভাইয়া, আমার অনেক কাজ আছে, আমাকে ছেড়ে দিন। জাংকুক বলল, চুপ কর, এখন বাসায় কেউ নেই, কাজ পরে করবি, এখন আমাকে একটু সেবা কর। আমার কাজটা আমি শেষ করি, তারপর তুই তোর ঘরের কাজ করবি, ঠিক আছে? বলেই জাংকুক তেকে বিছানার উপর ছুঁড়ে ফেলল। জাংকুক তের উপর ঝাঁপিয়ে পড়ল। তে ব্যথায় বারবার কুকড়ে উঠছে। তে অনেকবার ছুটার চেষ্টা করলো জাংকুকের হাত থেকে, কিন্তু পারল না। জাংকুকের এই শক্তিশালী দেহ থেকে তে নিজেকে ছুটাতে পারল না। তে বলল, ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন ভাইয়া, ভাইয়া আমাকে ছেড়ে দিন, আমার খুব ব্যথা লাগছে। তে আরও বলল, আপনি যখনই আমার সাথে এরকম করেন পরে আমার খুব ব্যথা হয়, আমার খুব কষ্ট হয়। জাংকুক বলল, কি বলছিস? আমি তোকে আদর করি আর তোর ব্যথা লাগে? তোর ভালো লাগে না আমার আদর করাটা? তে কান্না করছে। জাংকুক খুব বিরক্ত হয়ে তের কান্না দেখে তের মুখে একটি রুমাল ঢুকিয়ে দিল, যাতে জাংকুকের ডিস্টার্ব না হয়। জাংকুক তেকে আদর করতে লাগলো। অনেকক্ষণ যাবৎ আদর করার পর জাংকুকের চাহিদা মিটে গেল। জাংকুক তের মুখ থেকে রুমালটা টান দিয়ে বের করে দিল। জাংকুকের হাত থেকে ছাড়া পেয়ে তে ঠাস করে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। জাংকুক বলল, এই নে ধর। রুমালটা জাংকুক তের মুখের দিকে ছুঁড়ে মারল আর বলল, এটা ধুয়ে দিস, আর নেক্সট টাইম যদি কান্না করিস তাহলে কিন্তু একদম শেষ করে দিব। কান্না করিস কেন? হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগে এই আদরের সময় যদি তুই কান্না করিস। তে সাহস নিয়ে বলে উঠল, ভাইয়া আপনি আমার সাথে কেন এমন করেন? আপনি একটা বিয়ে করে নিলেই তো পারেন। জাংকুক বলল, কি বললি? এত বড় সাহস তোকে কে দিয়েছে? হ্যাঁ, আমার আমার মানে তোর এত বড় সাহস কোথা থেকে হলো আমার বিষয়ে কথা বলিস? জাংকুক উঠে গিয়ে তের গালে একটি ঠাস করে থাপ্পড় মেরে দিল আর বলল, এই কথা যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে তো তুই জানিস আমি তোর সাথে কি করব। তে বলল, না না ভাইয়া, আমি কখনো কাউকে বলিনি আর কখনো কাউকে বলবও না। আপনি প্লিজ দয়া করে ওই ছবিগুলো আমার মাকে দেখাবেন না। আমার মা এমনিতেই অসুস্থ, ওই ছবিগুলো দেখলে উনি সত্যিই মরে যাবে, উনি আর বাঁচবে না। তে কান্না করতে করতে কথাগুলো বলল। জাংকুক বলল, হ্যাঁ, নেক্সট টাইম মাথায় রেখে কথা বলবি কাকে কি বলছিস, আর আমি যখনই রাখ দিব সাথে সাথে চলে আসবি। এখন যা এখান থেকে। তে কান্না করতে করতে জামা কাপড় পরে সেখান থেকে চলে গেল। জাংকুক ওয়াশরুমে গেল ফ্রেশ হওয়ার জন্য। জাংকুক গোসল শেষ করে বাইরে চলে গেল। রাত 8:30। জাংকুক বাসায় এসে দেখল ওর বাবা আরিম সাহেব, ওর মা জিন বেগম, ওর বড় ভাই জেহব আর ওর বড় বোন জিমিন সবাই সোফায় বসে গল্প করছে। জাংকুক গিয়ে ওদের মাঝখানে বসলো। তে তখন সবাইকে চা দিচ্ছিল। জাংকুক তের দিকে তাকিয়ে বলল, তে যা, আমার জন্য গরম গরম এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। জাংকুকের ডাক শুনে তে একটু ভয় পেয়ে গেল। তে দ্রুত সবাইকে চা দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল জাংকুকের জন্য কফি বানানোর জন্য। এইদিকে জিন বেগমের মন খারাপ। জাংকুক বলল, মা তোমার মন খারাপ কেন? কি হয়েছে? জিন বেগম বলল, আমার কিছু ভালো লাগছে না, 2 দিন পরে তোর ফ্লাইট, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি। ওখানে না গেলেই নয় জাংকুক, তুই এখানে থেকেও তো পড়াশোনা করতে পারিস, এখানেও তো ভালো বড় বড় ভার্সিটি আছে। জাংকুক বলল, উফ মা, তুমি বুঝতে পারতেছো না, তোমাদের জোরাজুরিতে আমি কলেজটা এখানে কমপ্লিট করেছি। আমার আর ইউনোর স্বপ্ন ছিল সেই কলেজ লাইফ থেকে একদম সব কিছু কমপ্লিট করবো বাহিরে, কিন্তু তোমাদের জোরাজুরিতে আমি যেতে পারিনি। আমার জন্য ইউনো কলেজ লাইফটা এখানেই শেষ করেছে, এখন আর আমাকে বাধা দিও না। উফ ভাইয়া, মাকে একটু বোঝা না। এবার জেহব বলল, আরে মা বাদ দাও তো, তোমার ছেলে বড় হয়েছে, ও এখনও ছোটো নেই, ওকে ওর মন মতো চলতে দাও। জিন বেগম বলল, কোথায় বড় হয়েছে? ও ওখানে গিয়ে কে খাবে বলতো? ও তো নিজের হাতে এক গ্লাস পানিও ঢেলে খেতে পারে না। জেহব বলল, আরে মা এত চিন্তা করো না, ইউনু তো যাচ্ছেই ওর সাথে, ইউনু পারলে ও পারবে, আর ওকে তো আমরা ইচ্ছে করে পাঠাচ্ছি না, ও স্ব ইচ্ছায় যাচ্ছে, কিছু পারুক আর না পারুক ওখানে গিয়ে ওকে করে খেতে হবে। আরিম সাহেব বলল, হ্যাঁ জিন, তুমি এত চিন্তা করো না। সবাই এত করে বোঝানোর পরেও জিন বেগমের মন যেন মানছে না, তার চোখ দিয়ে পানি পড়ে গেল, সে কান্না করতে শুরু করলো। জাংকুক এসে ওর মাকে জড়িয়ে ধরে বলল, আমার সোনা মা, লক্ষ্মী মা, আমার জান পাখিটা যদি এভাবে কান্না করে তাহলে আমি কি যেতে পারবো? জিন বেগম বলল, সর, তুই আমাদেরকে ভালোই বাসিস না, যদি ভালোবাসিস তাহলে আমাদেরকে এভাবে ছেড়ে যেতে পারতিস না। জাংকুক বলল, আম্মু, আমার স্বপ্নটাও তো আমাকে পূরণ করতে হবে তাই না? এখন তোমাদের জন্য যদি আমি এখানে থেকেছি তাহলে আমার স্বপ্নের কী হবে বলো তো? জিন বেগম আর কিছু বলতে পারলো না। জাংকুক বলল, তুমি এত টেনশন করো না মামুনি, আমি তো প্রতিদিন আর কারোর সাথে কথা বলি আর না বলি, তোমার সাথে প্রতিদিন কথা বলবো, তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না। আর ভাইয়া, একটু তুই দেখতে পারবি আমার আর ইউনোর ফ্লাইটটা কি একসাথে নাকি? জেহব বলল, হ্যাঁ হ্যাঁ, ওটা আমি চেক করে নিয়েছি, পরশু রাতে তোদের দুজনের ফ্লাইট একসাথেই। জাংকুক বলল, ও তাহলে তার কোনো চিন্তাই নেই। তে কফি নিয়ে এসেছে জাংকুকের জন্য। যখন শুনতে পারলো জাংকুক এখান থেকে চলে যাবে, তে মুচকি হাসি দিয়ে জাংকুককে কফির গ্লাসটা দিল। জাংকুক তের হাসি দেখে বুঝতে পারলো
ও চলে যাবে, তাই তে মুচকি হাসছে। জাংকুক চোখ গরম করে তের দিকে তাকালো। নিমিষেই তের মুচকি হাসিটা বিলীন হয়ে গেল। তে ভয়ে তাড়াতাড়ি চায়ের কাপগুলো নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। এইভাবে পরিবারের সবাই মিলে আরও অনেকক্ষণ গল্প করলো। রাতে খাবার খাওয়া শেষ করে যার যার মতো সবাই সবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। এইদিকে পরদিন সকালে তে আস্তে করে জাংকুকের রুমে গিয়ে জাংকুকের আলমারি থেকে ওর জামাকাপড়গুলো ওর লাগেজে গুছিয়ে দিচ্ছে, কারণ পরের দিন রাতেই জাংকুকের ফ্লাইট। আর তে তাড়াতাড়ি জাংকুক ঘুমে থাকতেই ওর কাজগুলো শেষ করে নিতে চাইছে, কারণ জাংকুক যখন জেগে থাকে তখন জাংকুকের সামনে আসতে তের ভালো লাগে না, কেমন একটা অস্বস্তি হয়। তাই তে আস্তে আস্তে করে কাজ শেষ করে নিচ্ছে তাড়াতাড়ি। হঠাৎই জাংকুকের ঘুম ভেঙে গেল। জাংকুক চোখ মেলে তাকিয়ে তেকে দেখে বলল, এই কিরে, তুই এত সকালে আমার রুমে কী করছিস? তে তাড়াতাড়ি কাছামাছু হয়ে উঠে দাঁড়ালো। মুখে কিছু না বলে তে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো, কিন্তু জাংকুক এসে তের হাত ধরে টান দিয়ে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল আর তের উপর উঠে গেল। এখনও ভালোভাবে সকাল হয়নি, আবছা অন্ধকার রয়ে গেছে পুরো পৃথিবী জুড়ে। জাংকুকের রুমের সব দরজা জানলা বন্ধ, তাই রুমে এক ফোঁটা আলোও নেই। জাংকুক এই ভোরে ওর রুমে কেউ আসবে না ভেবে মেইন দরজাটা খোলা ছিল, কিন্তু চাপানো। এইদিকে তের সাথে জাংকুক আবারও সেই আগের মতন পশুর আচরণ করতে শুরু করলো। তে কান্না করছে, কিন্তু সেটা নিশ্চুপ কান্না, কোনো শব্দ হচ্ছে না সেই কান্নায়। জাংকুক ওর কাজ চালিয়ে যাচ্ছে। হঠাৎ জাংকুকের রুমে কারো আসার শব্দ শুনে জাংকুক তাড়াহুড়ো করে উঠে ওর কাপড় পরে নিল। তে নিজের শরীরে বিছানার চাদর জড়িয়ে নিল। 5 বছর পরে জাংকুক আর ইউনহু এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে। একটি সিএনজি নিয়ে দুজন উঠে পড়ল। ইউনহু বলল, দোস্ত, তোর বাসায় আজকে সবার রিয়াকশনটা কেমন হবে বলতো? জাংকুক বলল, আরে ভাই, সেটা তো একদম দেখার মতো হবে। ইউনহু বলল, জাংকুক বলল, সেই জন্যই তো না জানিয়ে যাচ্ছি, সবাইকে সারপ্রাইজ করে দিব। ইউনহু বলল, ওকে দোস্ত, তাহলে আজকে বিকালে আড্ডা দেওয়ার জায়গাটায় চলে আসিস। জাংকুক বলল, আসবো। ইউনহু আরও বলল, আচ্ছা, তুই কি তোর বাবার ব্যবসা জয়েন করবি নাকি? জাংকুক বলল, আপাতত বাবার সাথেই একটু টুকটাক কাজ করব, আর আমাদের যে বিজনেসের প্ল্যানটা আছে ওইটা নিয়েও একটু ঘাটাঘাটি করব। ইউনহু বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু আমাদের ওই বিজনেসটা শুরু করার জন্য তো অনেক টাকা লাগবে। সেটা? জাংকুক বলল, আরে দেশে এসেছি, এখন ফ্রি টাইম, আস্তে আস্তে সব কিছু ম্যানেজ করে নেব। আরও কিছুক্ষণ জাংকুক আর ইউনহু কথা বলল। তারপর যে যার বাড়ির উদ্দেশ্যে আলাদা গাড়িতে রওনা দিল। জিয়ন বাড়ির কলিং বেল বাজছে অনেকক্ষণ যাবৎ। তে দৌড়ে এসে দরজা খুলল। সামনে থাকা মানুষটিকে দেখে তে যতটা না বেশি অবাক হয়েছে, তার চাইতে বেশি সুন্দর করে একটি হাসি দিয়েছে মানুষটার দিকে তাকিয়ে। কিন্তু মানুষটা তো ওইদিকে কোনো খেয়ালই করলো না। তেকে পাশ কাটিয়ে বাড়ির ভিতর ঢুকে গেল। সোফার উপর বসেছিল বাসার কয়েকজন মেম্বার, ওর মা আর ওর বড় বোন। ওর মা তো জাংকুককে দেখে পুরো কান্না করে দিল। জাংকুক গিয়ে জড়িয়ে ধরলো ওর মাকে আর বলল, আরে কান্না করছো কেন? জিন বেগমের যেন এখনও বিশ্বাস হচ্ছে না ওনার ছোট ছেলে জাংকুক ওনার সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে জড়িয়ে ধরে। জিন বেগম বলল, এই দুষ্টু ছেলে, বজ্জাত একটা, তুই আসবি সেটা আগে বলিসনি কেন বলতো? তোর জন্য আমরা গাড়ি পাঠিয়ে দিতাম। জাংকুক হেসে বলল, আরে মা, যদি বলেই দিতাম তাহলে কি তোমাদেরকে এভাবে সারপ্রাইজ করতে পারতাম নাকি? তাই তো বলিনি। এইদিকে উপর থেকে কথা বলতে বলতে জেহব আর আরেম সাহেব নিচে নেমে এলো। জাংকুককে দেখে তারাও অবাক। জাংকুক ওর ভাইয়াকে ভালো মন্দ জিজ্ঞাসা করে জড়িয়ে ধরলো, বাবাকেও সেম ভালো মন্দ জিজ্ঞাসা করে জড়িয়ে ধরলো। তারপর জিমিনের দিকে যেই গেল ওকে জড়িয়ে ধরে কিছু জিজ্ঞাসা করতে, জিমিন ফোনের বাহানা করে সেখান থেকে চলে গেল। জাংকুক তো পুরো অবাক, কি হয়েছে ওর বোনের। এবার জেহব বলল, কিরে, জিমিনের সাথে কি তোর কিছু হয়েছে? জাংকুক বলল, কই না তো। জেহব বলল, তাহলে ও এভাবে চলে গেল কেন? জাংকুক বলল, কি জানি, আমি তো সেই 5 বছর পরে এলাম, ওর সাথে তো কিছুই হয়নি আমার। এবার জিন বেগম বলল, আরে ওর হয়তো কোনো একটা ফোন এসেছে, তাই পরে ঠিকই কথা বলবে। তো জাংকুক ওনাদের সামনে একটি লাগেজ খুলে সবাইকে এক এক করে গিফট দিল আর বলল, এটা আপুর জন্য, আপুকে দিয়ে দিও। তে বলল, ম্যাম, আমি কি ওনার লাগেজগুলো ওনার রুমে দিয়ে আসবো? জিন বেগম বলল, হ্যাঁ হ্যাঁ তে, যা, ওর লাগেজগুলো ওর রুমে দিয়ে আয়, আর ওর বিছানাপত্রগুলো একটু গুছিয়ে দিয়ে আসিস, ওর রুমটা একটু ঝেড়ে দিস। তে বলল, আচ্ছা। তে চলে গেল। জাংকুক আরও কিছুক্ষণ কথা বলে ও উপরে যেতে নিল। হঠাৎ একটি বাচ্চার সাথে ধাক্কা খেলো, বাচ্চাটা নিচে পড়ে গেল। জাংকুক ব্রু কুচকে বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা উঠে মেজাজে সহকারে বলল, এই কি হলো কি এটা? হ্যাঁ, কানার মতো চলাফেরা করেন নাকি? চোখে দেখতে পান না? এভাবে ধাক্কা মারে কেউ? জাংকুক বলল, এই পিচ্চি, তুমি কে, আর আমার সাথে এইভাবে কথা বলার সাহস কে দিল তোমাকে? এবার জিমিন এসে বলল, ভিকুক, বড়দের সাথে এইভাবে কথা বলতে হয় না, বড়দেরকে সম্মান করতে হয়, চলো এখান থেকে। জাংকুক জিমিনকে বলল, আরে আপু, তুই কবে বিয়ে করলি, আর তোর বাচ্চা কবে হলো? জিমিন জাংকুকের দিকে নিশ্চুপ হয়ে কিছুক্ষণ তাকিয়ে ভিকুককে নিয়ে চলে গেল সেখান থেকে।
জাঙ্কুক এবার ওর মার দিকে তাকিয়ে বলল, আম্মু, আপুর বিয়ে কবে হলো? আর আমাকে তো কিছুই বললে না, সাথে আবার বাচ্চাও হয়ে গেল। কই, আমাকে তো কেউ কিছুই জানালে না। এবার জিন বেগম বলল, আস্তে কথা বল জাঙ্কুক। জাঙ্কুক বলল, কেন মা, কি হয়েছে, আস্তে কেন কথা বলবো? জিন বেগম বলল, আরে এটা আমাদের জিমিনের নয়, এই সন্তানটা হচ্ছে আমাদের কাজের মেয়েদের। মেয়েটা খুবই খারাপ, কার সাথে না কার সাথে কি করে পেট বাজিয়ে এসেছে। পাড়ায় আমাদের একটা সম্মান আছে, তাই জিমিন সবাইকে বলেছে ও এই বাচ্চাটাকে দত্তক নিয়েছে। সেই থেকে ও জিমিনের সন্তান বলেই পরিচিত হয়ে আসছে। আর ভয়ের কথা হচ্ছে এটা, বাচ্চাটা মাঝে মাঝে এমন এমন কাজ করে পুরো তোর মতন, তাই আমার খুব ভয় হয়। এই কথাটা শুনে জাঙ্কুক যেন পুরো থমকে গেল, ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেল, ওর পুরো দুনিয়াটা ঘুরছে। ও এগুলো কি শুনলো? ওর চোয়াল শক্ত হয়ে গেছে, চোখগুলো রাগে লাল হয়ে গেছে। জাঙ্কুক ওর রুমে এসে তের গলাটা টিপে ধরলো। হঠাৎ করে এরকম হওয়াতে তে খুব ভয় পেয়ে গেল, তের চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক রেগে মেগে বলল, এই ভিকুক কার ছেলে? তে বলল, কেন, ও ও ও ও জিমিনাপুর ছেলে। জাঙ্কুক বলল, ও তাই নাকি, বাচ্চা এসেছে তোর পেটে আর ছেলেটা আমার জিমিনাপুর হয়ে গেল। তে এবার থতমতো খেয়ে গেল, ও কি বলবে। জাঙ্কুক বলল, তোর পেটে বাচ্চা এসেছে, তুই সেটা নষ্ট করে ফেলিসনি কেন বলতো? ও আমার ঘরের বউ হওয়ার ইচ্ছে? আমি তোকে আমার স্ত্রী হিসাবে কখনো মানব না, আমার স্ত্রীর মর্যাদা আমি তোকে কখনোই দিব না। তুই জানিস তোর স্থান কোন জায়গায়। তে নিজের সর্বশক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল আর বলল, ও আপনি তাহলে অস্বীকার করছেন আমি আপনার স্ত্রী? আর আপনি যতই অস্বীকার করুন না কেন, আমি তো আপনার স্ত্রী। জাঙ্কুক বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও বলবি না। আমি তোকে স্ত্রী হিসাবে মানি না আর মানবও না। তে বলল, ও আচ্ছা, আপনি তাহলে সেই দিনের কথা ভুলে গেছেন। তাহলে চলুন আপনাকে সেই দিনের কথাগুলো আবার মনে করিয়ে দিই। ফ্ল্যাশব্যাক। জাঙ্কুকের রুমে কারো আসার শব্দ শুনে জাঙ্কুক ওর কাপড় পরে নিল। তে নিজেকে বিছানার চাদর দিয়ে জড়িয়ে নিল আর মুখের রুমালটা বের করে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। জাঙ্কুক তাকিয়ে দেখলো ওটা আর কেউ না, ওর বড় আপু জিমিন দাঁড়িয়ে আছে। জিমিন এসে জাঙ্কুকের গালে 2টা থাপ্পড় মারলো আর বলল, ছি ছি জাঙ্কুক, তোকে এখন আমার খুন করতে ইচ্ছে করছে। এই 15 বছরের ছোট্ট মেয়েটার সাথে তুই এগুলো করতে একবারও ভাবলি না? ছি, মানে তোকে আমি কি বলবো, আমার ইচ্ছে করছে তোকে এখন আমি খুন করি। তুই মেয়েদেরকে সম্মান করতে পারিস না, এত নিচে তুই কবে নেমে গেলি জাঙ্কুক? তোর চরিত্রে এতটা সমস্যা দেখা দিয়েছে। ছি, বড় ভাইয়াকে দেখে তো একটু শিখতেও পারিস। আল্লাহ, চল এখনই বাড়ির সবাইকে জানিয়ে দেব তুই এই কাজ করেছিস ওর সাথে। তে কান্না করছে। জাঙ্কুক ওর আপুর পা ধরে বসে আছে আর বলল, আপু, আপু প্লিজ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না, আমি ভুল করে ফেলেছি, তুই বাসার কাউকে কিছু বলিস না প্লিজ আপু। জিমিন বলল, তোকে দেখতেও আমার এখন ঘৃণা লাগছে জাঙ্কুক, তাই তো বলি তে তোর রুমে আসতে ইদানিং এত ভয় পায় কেন? মেয়েটা এই জন্যই ভয় পেত। এবার তে সাহস করে বলে উঠল, হ্যাঁ জিমিন আপু, আমি তোমাকে কয়েকবারই বলার চেষ্টা করেছি, তোমাকে একবার বলেও ছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও বিশ্বাস করোনি, আমাকে উল্টো ধমক দিয়েছো, আমাকে থাপ্পড় মেরেছো। আমি তোমার ভাইয়ের নামে মিথ্যা কথা ছড়াচ্ছি তাই। এবার তুমি নিজেই প্রমাণ পেয়ে গেলে তো তোমার ভাই আমার সাথে কি করেছে। জিমিন আর কিছু ভাবতে পারলো না, তেকে বলল, তে যা, তুই ফ্রেশ হয়ে গাড়ির কাছে চলে আয়। তে চলে গেল। জিমিন জাঙ্কুককে বলল, 10 মিনিটের ভিতর রেডি হয়ে নিচে চলে আয়, নয়তো আমি সবাইকে জানিয়ে দেবো তোর এই বিষয়টা। জাঙ্কুক বলল, হ্যাঁ হ্যাঁ আপু, তুমি কাউকে কিছু বলো না, আমি আসছি, 10 মিনিটের মধ্যেই আসছি। জিমিন নিচে চলে গেল, সোফায় বসে আছে। জাঙ্কুক রেডি হয়ে চলে এলো। এবার বলল, চল আমার সাথে। এবার জিন বেগম বলল, কী রে জিমিন, কোথায় যাচ্ছিস জাঙ্কুককে নিয়ে? জিমিন বলল, মা ও তো কাল চলেই যাবে, তাই ভাবছি ওর সাথে একটু ঘুরে আসি বাইরে থেকে। জিন বেগম বলল, ও আচ্ছা ঠিক আছে তাহলে যা। তো জাঙ্কুক চলে গেল। ওরা গাড়িতে উঠলো, তেও গাড়িতে ছিল অনেক আগে থেকেই। জিমিন গাড়ি ড্রাইভ করে একটি কাজী অফিসের সামনে গিয়ে গাড়ি থামালো। জাঙ্কুক কাজী অফিস দেখে বলল, আপু এখানে এনেছিস কেন? জিমিন বলল, বেশি কথা না বলে গাড়ি থেকে নাম। গাড়ি থেকে নামার পর জাঙ্কুক বলল, আমি ভিতরে যাব না, তুই এখানে আমাকে কেন এনেছিস সেটা বল। জিমিন বলল, ভিতরে চল বলছি। জাঙ্কুক না যেতে চাইলে জিমিন জাঙ্কুককে 2টা থাপ্পড় মারল। জাঙ্কুক চুপ হয়ে ভিতরে চলে গেল। এবার জিমিন জোর করে তের সাথে জাঙ্কুকের বিয়ে দিয়ে দিল। জাঙ্কুক বিয়েটা করতে চায়নি, কিন্তু জিমিন অনেক ভয় দেখিয়ে জাঙ্কুককে বিয়েতে রাজি করিয়ে নিল। তো ওদের বিয়ে হয়ে গেছে। জাঙ্কুক বাইরে এসে বলল, আপু তুই আমাকে একটা কাজের মেয়ের সাথে জোর করে বিয়ে দিয়ে একদম ঠিক কাজ করিসনি, আমি কিন্তু এটার প্রতিশোধ নিব। জিমিন বলল, কি? আমি তোকে কাজের মেয়ের সাথে বিয়ে দিয়ে ঠিক করিনি, আর তুই একটা কাজের মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করছিস, সেটা বুঝি খুব ভালো কাজ করেছিস? জাঙ্কুক কিছু বলল না। জিমিন বলল, এই কথাটা যদি বাবা জানতে পারে না, তোকে একদম মেরেই ফেলবে,
তাই বলছি, আমি তোর এই নোংরা রূপটা কারো সামনে আনতে চাই না, তাই তোকে তের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। আর যদি তোর এই নোংরা রূপটা সবার সামনে আনতে চাইতাম তাহলে সকালেই বলে দিতাম। তাই আমি চাইবো তুই এখন থেকে ভালো হয়ে যাবি, এই সব কাজ ছেড়ে দিবি, বুঝতে পেরেছিস? জাংকুক রেগে আছে, ও আর কথার কোনো প্রতি উত্তর করলো না। তে বর্তমানে ফিরে এলো। জাংকুক রেগে ওয়াশরুমে চলে গেছে। তে জাংকুকের জামা কাপড় গুছিয়ে দিয়ে জিমিনের রুমে চলে গেল। গিয়ে দেখলো ভিকুক জিমিনের বুকের উপর শুয়ে আছে। জিমিন ভিকুককে বই পড়ে শোনাচ্ছে। তে গিয়ে বলল, আপু, আপনার খিদা লাগছে না? আপনি তো সকাল থেকে কিছু খাননি, আপনার নাস্তাটা কি নিয়ে আসবো? জিমিন বলল, হয়েছে হয়েছে, আমার খেয়াল এখন আর রাখতে হবে না, যাও গিয়ে তোমার স্বামীর খেয়াল রাখো ভালোভাবে। তে বলল, আর ওনার একটা খেয়াল রাখবো, উনি তো খুব রেগে গেছে। জিমিন বলল, কেন? তে বলল, বাচ্চাটা কেন ফেলে দিলাম না, কেন নষ্ট করে ফেললাম না এই বাচ্চাটাকে, আমি ওনার বউ হওয়ার জন্য নাকি ইচ্ছে করে এইগুলো করেছি, এই সব বললো আর কি। জিমিন বলল, ও তাহলে এরপর থেকে তোমাকে যদি আর কিছু বলে তাহলে তুমি বলে দেবে যে আমাকে না বলে আপনার আপুকে গিয়ে বলুন। তে বলল, হয়েছে আপু, এসব এখন বাদ দাও, তোমার খিদে পেয়েছে তাই না? তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, তোমার যখন খিদে লাগবে তুমি তখন খেয়ে নিও। তো তে নিচে চলে গেল। প্লেটে খাবার বেড়ে যেই না উপরে যেতে নিবে তখন জাংকুক এসে বলল, এই নষ্ট চরিত্রহীন মেয়ে, বাজে মেয়ে, তোকে কে বলেছে আমার জন্য খাবার নিয়ে যেতে? হ্যাঁ, রাখ খাবার টেবিলে, আমার খাবার আমি নিজেই খেয়ে নিতে পারবো। তে একটু রাগ দেখিয়ে বলল, চুপ থাকুন তো আপনি, কে বলেছে আমি আপনার জন্য খাবার নিয়ে যাচ্ছি? আমি তো জিমিন আপুর জন্য খাবার নিয়ে যাচ্ছি, আমার বইই গেছে আপনার জন্য খাবার নিয়ে যেতে। এই কথা শুনে জাংকুক খুব রেগে গেল। তে দ্রুত সেইখান থেকে চলে গেল। তে জিমিনের রুমে খাবার দিয়ে যেই নিচে নামলো তখন শুনতে পেল জাংকুক টেবিলে খাবার খাচ্ছে। ওর মা বলল, কিরে জাংকুক, তোর ভাইয়া আর আপুর জন্য তো পাত্রপাত্রী দেখা হয়েছে, কিছুদিন পরে ওদের বিয়ে হবে, এখন তোর জন্য কি পাত্রী দেখবো নাকি? বিয়ে করবি তুই? জাংকুক বলল, না না মা, কি বলছো এসব, আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, আরও জীবনটাকে একা কাটাতে চাই, আমি উপভোগ করতে চাই আমার সব কিছু, নিজের পায়ে দাঁড়াতে চাই, একটা বিজনেস শুরু করতে চাই, তারপর বিয়ে শাদি করব, এখন এসব আমার মাথায় দিও না তো। জিন বেগম বলল, আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুই না করলে তোকে জোর করবো না। এই কথাটা শেষ করার পর জাংকুক যেই তেকে দেখলো, তেকে দেখে জাংকুক বিষম খেলো। তে দ্রুত জাংকুককে এক গ্লাস পানি এগিয়ে দিল। জাংকুক পানি খেয়ে বলল, তোকে আমার সামনে কে আসতে বলেছে? জাংকুক থেকে শুনিয়ে শুনিয়ে বলল, আগে আপু আর ভাইয়ার বিয়ে হয়ে যাক, তারপর আমার চিন্তা করব মা। এটা বলে জাংকুক উঠে চলে গেল। ওর বন্ধুকে ফোন করে বলল আসতে। তো ইউনহু চলে এলো ওর বাসার সামনে। দুজন বাইক নিয়ে বেরিয়ে গেল আড্ডা দেওয়ার উদ্দেশ্যে। সারা বিকাল সন্ধ্যা আড্ডা দেওয়ার পর রাত 11:30টায় বাসায় ফিরল জাংকুক। এসে দেখলো জিন বেগম ও তে আর তের ছেলে ভিকুক বসে আছে সোফায়। এবার জাংকুক ওর মাকে গিয়ে বলল, আরে মা, তুমি এত রাত অবধি কেন জেগে বসে আছো? ভিকুক এসে জাংকুককে বলল, আঙ্কেল আঙ্কেল, তো তুমি কি আমার মাম্মিকে দেখেছো? আমার মাম্মি এখনো আসছে না কেন? জাংকুক ভিকুককে ওর কাছ থেকে সরিয়ে দিয়ে ওর মার দিকে তাকিয়ে বলল, মা, আপু কি এখনো আসেনি বাসায়? জিন বেগম চিন্তিত হয়ে বলল, না না, মেয়েটা এখনো বাসায় এলো না, কোথায় কি করছে আল্লাহই ভালো জানে। আচ্ছা বাবা জাংকুক, তুই একটু ওর বান্ধবীর বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখে আসতে পারবি? জাংকুক যেই না বাইরে যাওয়ার জন্য পিছনে ঘুরলো, ওইদিকে ভিকুক দৌড়ে গিয়ে জিমিনের কোলে উঠল আর বলল, মাম্মা, তুমি এত দেরি করলে কেন? আমি জানো তোমার জন্য কত চিন্তা করছিলাম, তোমাকে না বলেছি তুমি সবসময় তাড়াতাড়ি বাসায় চলে আসবা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না তো, আমার খুব কষ্ট হয়েছে এতক্ষণ। জিমিন এবার ভিকুকের কপালে 2টা চুমু দিয়ে বলল, সরি ভিকুক সোনা, বাবা মাম্মা একটা কাজে আটকে পড়েছিল তো, তাই আসতে লেট করেছে। তোমাকে না মাম্মা বলেছে যদি মাম্মা আসতে লেট করে তাহলে তুমি তে আন্টির সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বে? ভিকুক বলল, না মাম্মা, আমি না তোমাকে বলেছি তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি না, তো তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুমই আসে না। এবার জিমিন বলল, ঠিক আছে বাবা, মাম্মা এখন ফ্রেশ হবে, যাও তুমি তে আন্টির কাছে যাও, তে আন্টি তোমাকে খাবার খাইয়ে ফ্রেশ করে দেবে, তারপর তুমি মামার কাছে চলে আসবে, মামা তোমাকে জড়িয়ে ধরে বুকের ভিতরে রাখলে ঘুম পাড়িয়ে দেবে, ঠিক আছে? ভিকুক বলল, আচ্ছা মাম্মা, তুমি কি ফ্রেশ হয়ে নাও, আমি এদিকে খাবারটা শেষ করে নিচ্ছি। তো জাংকুক আর জিমিন চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। এদিকে তে ভিকুককে নিয়ে গেছে খাবার খাওয়ানোর জন্য। ভিকুককে তে খাবার খাইয়ে দিচ্ছে। ভিকুক খাবার খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, ও ঘুমে টলছে। এবার জাংকুক খাবার খাওয়ার জন্য যে নিচে এলো, দেখলো ভিকুক ঘুমে টলে পড়ে যাচ্ছে। জাংকুক তেকে ডাক দিয়ে বলল, এই তে, কীভাবে খাওয়াচ্ছিস, ওকে ধর, ও পড়ে যাচ্ছে তো। তে দৌড়ে এসে ভিকুককে জড়িয়ে ধরলো। জিমিন এসে ভিকুকের মুখটা ধুয়ে ওকে নিজের বুকে জড়িয়ে নিল। ভিকুকও ঘুমিয়ে গেছে ওর বুকে। এবার জিমিন সোফায় গিয়ে বসলো। তে জিমিনকে সোফার উপর খাবার নিয়ে দিয়ে এলো। জিমিন সেখানে
ভিকুকে কোলে নিয়ে খাবার খেতে লাগলো। জাঙ্কুক এটা দেখে জিমিনকে বলল, আরে আপু, ওকে নিচে রাখ না, নিচে রেখে তারপর খা। এইভাবে কষ্ট করে খাওয়ার কি কোনো মানে আছে? তে বলল, আপু যদি এখন ওকে কোল থেকে নিচে নামায় তাহলে ও ঘুম থেকে উঠে যাবে, তাই। জাঙ্কুক বলল, কি বালের অভ্যাস করেছো? কাজের ছেলেকে তো মাথায় ওঠানোর কি আছে? যত সব আদিক্ষেতা। জিমিন এবার ওর খাবারের প্লেটটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মেরে বলল, কি হয়েছে তোর? সমস্যাটা কি? তোকে কে বলেছে ও কাজের লোকের ছেলে? তুই জানিস না ও আমার ছেলে? তাহলে তুই কেন ওকে কাজের ছেলে বললি? আমি বুঝি না তোর এত সাহস কোথা থেকে আসে। তোর সাথে আমি একটা কথাও বলেছি? তাহলে তুই কেন আমার ব্যাপারে নাক গলাস বলতো? তোর মতন বাজে, তোর মতন। এখন তোকে কিছু বলতে চাইছি না আমি, বুঝছিস? আমার সাথে কোনো কথা বলবি না। চিল্লাচিল্লি শুনে ভিকুকও ঘুম থেকে উঠে গেছে। জিন বেগম এসে বলল, আরে আরে জিমিন, কী হয়েছে তোর? তুই জাঙ্কুকের সাথে এইভাবে কথা বলছিস কেন? জিমিন ভিকুকে সান্ত্বনা দিতে দিতে বলল, মা, তোমার ছেলেকে বলে দিও আমার আর আমার সন্তানের কোনো বিষয় যাতে ও নাক না গলায়। ওকে বলিনি আমার বিষয়ে কোনো কথা বলতে। এবার জাঙ্কুক বলল, মা, এটা কি হলো বলো তো? আমি কি করলাম? আমি তো শুধুমাত্র এটুকুই বলেছি যে কাজের ছেলেকে এত মাথায় ওঠানোর কি আছে। ও এভাবে রেগে গেল কেন? জিন বেগম বলল, হ্যাঁ জিমিন, এটা একটু বেশি বেশি আধিক্যতা হয়ে যাচ্ছে। তোর এত দরদ কেন হ্যাঁ এই কাজের ছেলেটার প্রতি? জিমিন বলল, আম্মু চুপ করো, কিন্তু আমার মাথাটা বিগড়ে দিও না, আমার খুব রাগ হচ্ছে। তে বলল, আপু ক্ষমা করবেন, আপনি শান্ত হন, আপনার এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই। ঠিকই তো বলেছে ওনারা, আপনি এই কাজের ছেলেটার প্রতি এত দরদ দেখাবেন কেন? ও তো একটা কাজের ছেলে। জিমিন তেকে ধমক দিয়ে বলল, তে তুমি চুপ থাকো, একদম বেশি কথা বলবে না। জিমিন ওর রুমে চলে গেল। এদিকে তে ফ্লোর পরিষ্কার করতে শুরু করলো। জাঙ্কুকও খেয়ে ওর রুমে চলে গেছে। মাঝখানে কেটে গেছে আরও 1টি মাস। এই 1 মাসে অনেক কিছু হয়েছে। আলিম সাহেবের বিজনেস পার্টনার বেগম সাহেব, তার 3 ছেলে মেয়ে, বড় ছেলে কাই, মেজো মেয়ে ন্যান্সি আর ছোট মেয়ে লিসা। কাইয়ের সাথে জিমিনের বিয়ে ঠিক করেছে, আর মেজো মেয়ে ন্যান্সির সাথে জেহবের বিয়ে ঠিক করেছে আলিম সাহেব। কারণ আলিম সাহেব চায় তাদের এই পার্টনারশিপটা একটা আত্মীয়তে রূপান্তরিত হোক। আলিম সাহেব যদিও ভালোটাই চায়, কিন্তু বেগম সাহেবের মনে আছে অন্য কিছু। কিছুদিন পর বিয়ে হয়ে যায় জেহব আর জিমিনের। এবার জিমিনের বিদায়ের সময়। জিমিন খুব কান্না করছে, ভিকুকও কান্না করছে। ভিকুক বারবার জেদ করছে জিমিনের সাথে যাওয়ার। ভিকুক বলছে, মামুনি, মামুনি তুমি ওকে রেখে যেও না মামুনি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তো। এবার তে ভিকুককে বারবার বোঝাচ্ছে, ভিকুক, কালকে সকালে গিয়ে তুমি তোমার মামুনিকে নিয়ে আসবে ওই বাড়ি থেকে। এখন জেদ করো না বাবা, আজকে আমার সাথে থাকো, কালকে মামুনি ঠিক চলে আসবে, তুমি গিয়ে নিয়ে আসবে মামুনিকে। ভিকুক কিছুতেই মানছে না। এবার লিসা বলল, আচ্ছা ভাবি, এই পিচিটাকে এত কান্না না করিয়ে চলো, নিয়ে চলো, ওকে আমার সাথে রাখবো, সমস্যা নেই, চলো, এত ঘ্যান ঘ্যান ভাল লাগছে না। তো জিমিন খুব খুশি হয়েছে লিসার কথা শুনে। কায়ের দিকে তাকাতে কায়ও চোখের ইশারা দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে নাও। তো জিমিন হাসি মুখে ভিকুককে কোলে নিয়ে নিল। কোনো ঝামেলা ছাড়া একই দিনে 2টা বিয়ে সম্পন্ন হয়েছে। 2টা বাড়ি পাশাপাশি হওয়াতে কোনো টেনশন নেই কারো মাথায়। জিমিন ভিকুককে ঘুম পাড়িয়ে দিয়েছে। লিসা এসে ভিকুকে নিয়ে গেছে ওর রুমে। জিমিন বসে আছে বাসর ঘরের খাটের উপর। এইদিকে ন্যান্সিও বসে আছে জেহবের অপেক্ষায়। কিছুক্ষণ পর জেহব রুমে চলে এলো। ওইদিকে জিমিন বসে আছে বাসর ঘরে। কাই এখনও পর্যন্ত রুমে এলো না। জিমিন উঠে গিয়ে বারান্দায় দাঁড়ালো। আকাশের দিকে তাকিয়ে আনমনে যেন কার কথা ভাবছে। আর মুখে মুচকে একটা হাসি ফুটে উঠেছে, কিন্তু বুকের ভিতরে যে তার অনেক বড় একটি আঘাত। সে মেনে নিতে পারছে না এই বিয়েটা, কিন্তু সে নাও করতে পারেনি বিয়েতে। সে তার বাবা মার মুখের উপর না বলতে পারেনি সে অন্য কাউকে ভালোবাসে, সেটা বলতে পারেনি, কিন্তু এই মুহূর্তে সেই মানুষটার কথা তার খুব মনে পড়ছে। বুকের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে যেন। ইচ্ছে করছে সেই মানুষটাকে বুকে জড়িয়ে নিতে, কিন্তু সেটা তো সে পারবে না। সে এখন অন্য কারো বউ, যার বউ তাকে তো সে ভালোবাসে না। কিন্তু তাহলে কেন সে তাকে বিয়ে করলো? আনমনে জিমিন এগুলোই ভাবছিল। হঠাৎ রুমের দরজা খোলার শব্দ পেয়ে জিমিন বারান্দা থেকে রুমের ভিতর গেল। গিয়ে দেখলো কাই এসেছে। এইদিকে জিমিনরা চলে আসার পরে তে বাসার এক কোণে গিয়ে কান্না করছে চুপচাপ দাঁড়িয়ে। জাংকুকদের পিছনে গিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ, তোর ভাগ্যটাই খারাপ, বুঝলি তো? তোর সন্তানও তোকে চায় না, দেখেছিস? আমার বোনকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, কিচ্ছু বোঝে না আমার বোনকে ছাড়া। তুই যেমন আমাকে তোর জীবনে কখনোই পাবি না, তেমন তোর সন্তানকেও কখনো পাবি না। তোর কপালটাই খারাপ, তুই হচ্ছিস একটা অপয়া, বুঝতে পারলি? তে জাংকুকের দিকে তাকিয়ে চোখ মুছে বলল,
বাহ, আপনি বোধহয় খুব লাকি, নিজেকে নিয়ে এত গর্ব করেছেন। কিন্তু আপনার ছেলেও তো আপনাকে আঙ্কেল বলে ডাকে। বাবা হয়ে ছেলের মুখে আঙ্কেল ডাকটা শুনতে খুব ভালো লাগে বুঝি আপনার? আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আপনি হচ্ছেন একটা কাজের মেয়ের স্বামী আর কাজের মেয়ের সন্তানের বাবা। তাই নিজেকে নিয়ে এত গর্ব করার কিছুই হয়নি মিস্টার জিয়ন জাংকুক। তে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। তের এই কথাগুলো শুনে জাংকুক যেন থমকে গেল। ওর কানে একটা কথা বারবার রিপিট হতে শুরু করলো, নিজের ছেলে আঙ্কেল বলে ডাকে, সেটা বুঝি খুব ভালো লাগে। ওর মস্তিষ্কের ভিতরে বারবার এই কথাটাই আসছে ঘুরে ফিরে। ওর কিচ্ছু ভালো লাগছে না। ও ওর রুমে গিয়ে বিছানার উপর শুয়ে পড়ল, মুখের উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে জাংকুক। হঠাৎ জাংকুকের রুমে কেউ একটা প্রবেশ করলো আর জাংকুককে গিয়ে থাপ্পড় দিয়ে বলল, আরে মামা, কি করছিস কি? কাম তো হয়ে গেছে। জাংকুক তাকিয়ে দেখলো ইউনু এসেছে। জাংকুক উঠে বলল, হ্যাঁ বল, কি কি হয়েছে? ইউনু বলল, আরে ওই যে বিয়েতে যে মেয়েটা। জাংকুক বলল, কোন মেয়েটা? ইউনু বলল, ওই যে আমাকে যে চোখ টিপ দিয়েছিল। জাংকুক বলল, ও হ্যাঁ। ইউনু বলল, ওই মেয়েটার নাম্বার পেয়ে গেছি বস, মেয়েটা রিলেশন করতে রাজি হয়ে গেছে আমার সাথে। জাংকুক বলল, বাহ, খুব ভালো তো। ইউনু বলল, তোর কি খবর? জাংকুক বলল, কেন, আমার আবার কি খবর হতে যাবে? ইউনু বলল, কেন, তোকেও তো দেখলাম ছোট বিয়ানের সাথে কি ভালোই আলাপটা করলি। জাংকুক বলল, তুই কার কথা বলছিস? লিসার কথা? ইউনু বলল, হ্যাঁ হ্যাঁ, লিসার কথাই বলছি। জাংকুক বলল, ধুর বাদ দে তো, টাইম পাস। ইউনু বলল, আরে ভাই, মেয়েটা তোকে যেভাবে আর চোখে দেখছিল, মেয়েটা পুরো ফিদা হয়ে গেছে। এখন তুই একটু রাজি হলেই পুরো জমে ক্ষীর। জাংকুক বলল, ধুর বাদ দে তো, দূরে থাকে এগুলো থেকে, আমি এসবের ভিতরে নেই। তুই তো তোর কাজে কাজ করে ফেলেছিস এই বিয়েটাতে এসে। ইউনু বলল, হ্যাঁ তা যা বলেছিস। জাংকুক বলল, ঠিক আছে, সাথে যাবি? ইউনু বলল, এত রাতে? জাংকুক বলল, হ্যাঁ চল, একটু মজা করে আসি। ইউনু বলল, ঠিক আছে চল। জাংকুক আর ইউনু সাথে চলে গেল। ওখানে ওরা কিছুক্ষণ ড্রিঙ্কস করলো। তারপর ইউনুকে জাংকুক রুমে দিয়ে ও সোজা নিচে চলে এলো। সোজা হাঁটতে হাঁটতে তের রুমে ঢুকে গেল। তের রুমে দরজা লাগানো ছিল না। জাংকুক এসে তেকে সোজা জড়িয়ে ধরলো। তে বলল, আরে আরে, কে আপনি? তাকিয়ে দেখলো জাংকুক। তে জাংকুককে দেখে বলল, আরে আপনি এত রাতে আমার রুমে কী করছেন? জাংকুক থেকে কিছু আর না বলে ও তের ঠোঁট দুটো নিজের কাছে নিয়ে নিল আর তের ঠোঁটে কিস করতে লাগলো। তে একবার বাধা দিবে ভেবেছিল, কিন্তু পরক্ষণেই মনে পড়লো এখন আর ও কেন বাধা দেবে, কারণ এটা তো আর কেউ না, ওর স্বামী। ওর স্বামীকে তো আর বাধা দিতে পারে না। আর এতদিন পর ওর স্বামী ওর কাছে এসেছে, তাই তেও চায় ওর স্বামীর স্পর্শগুলো ও নিজের মতো করে অনুভব করুক। জাংকুক ওকে আদর করছে আর তে সেগুলো অনুভব করছে। দুইজন দুইজনকে আদর করা শেষ করে জাংকুক তের বুকের উপরেই ঘুমিয়ে পড়ে। তেও আর কিছু বলে না, তেও সোজা ঘুমিয়ে পড়লো। ফজরের আজানে তের ঘুম ভেঙে গেছে। তে জাংকুককে ডাকতে লাগলো। জাংকুক বারবার তেকে সরিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছে। তে জোরে ধাক্কা দিয়ে বলতো, আরে কি করছেন কি আপনি? আপনি কি এখন আমার রুমে ঘুমাবেন নাকি? আর সবাই এসে দেখে ফেলার পর আমাকে উল্টোপাল্টা বলবে। তাড়াতাড়ি যান, এটা আমার রুম, আপনার রুমে গিয়ে ঘুমান, সবাই উঠে যাবে, দেখে ফেলবে তো। জান পাখিরা, আজকের পর্বটা এই পর্যন্তই। এখানে দুইটা পর্ব একসাথে দেওয়া আছে, 1 আর 2। সো আমার ভয়েসটা খুবই খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য, তোমরা একটু ম্যানেজ করে নিও, বুঝছো? আশা করি শুনতে কোনো সমস্যা হবে না, কিন্তু যদি সমস্যা হয় তাহলে তার জন্য সরি আগে থেকেই বলে দিচ্ছি, কারণ আমার খুব সর্দি, ঠান্ডা, গলা ব্যথা, এই নিয়ে একসাথে ভয়েস দিতে পারছি না। ভয়েসের অবস্থা খুবই খারাপ। তো তোমাদের কেমন লাগছে তোমরা এটা কমেন্ট করে বলবা। আর একটা কথা বলি, তোমরা যদি কেউ এই গল্পটা অন্য কোথাও দেখে থাকো বা অন্য কোথাও পড়ে থাকো, তাহলে পরের পার্টগুলো দেখার দরকার নেই, তোমরা স্কিপ করতে পারো, আমি তোমাদেরকে জোর করব না। ঠিক আছে, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, আর পরের পার্টে দেখা হচ্ছে। বাই বাই।